তার প্রতিক্রিয়া। ধন্যবাদ। দেখেন, এটা একটা সোবারিং রিয়ালিটি। এটা আমাদের কাছে অকল্পনীয় মনে হলেও এটা স্বীকার করতে হয় যে শুধু পশ্চিমবাংলার এই রিপাবলিক চ্যানেল নয়, আরও বেশ কয়টি পরিচিত সামরিক বিষয়ক চ্যানেল রয়েছে। একটা যেমন প্রত্যেক দিনই নতুন প্রোগ্রাম করে লেফটেন্যান্ট জেনারেল PR শর্মা এবং মেজর জেনারেল বক্সি, এরাও কিন্তু এই বিষয়টা তুলেছে, যেটা অ্যালার্মিং। আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় আমরা জানি যে এটা অনস্বীকার্য যে 70 থেকে 100 বছরের ভিতরে আমরা বলি আন্তর্জাতিক ব্যবস্থা পুরা উলটপালট হয়ে যায়, চেঞ্জ হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর রাষ্ট্রধারণা যে জন্ম নিয়েছে বিশ্বব্যাপী, সেটা অনেকটা স্টেবল হয়েছে, কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন অঞ্চলে হুমকি এসেছে। এটা অনেকটা যেমন ওই যে আর্থকোয়েক, ভূমিকম্পের সময় মাটির নিচে টেকটনিক প্লেট শিফট করে, তেমনি ভূমির উপরে রাষ্ট্রধারণা বা জাতি ধারণা যেটা হাজার বছর ধরে চলে আসছে, সেখানেও ব্যাপক পরিবর্তন হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রায় আমরা এখন 70-80 বছর পার হয়ে আসছি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়া এখন সীমান্ত পরিবর্তন করছে, ইসরায়েল সীমান্ত পরিবর্তন করছে, ইউরোপে, পূর্ব ইউরোপে ব্যাপক সীমান্ত পরিবর্তন হয়ে নতুন জাতি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়াতে আমরা 47 সালে যে বাস্তবতা দেখেছি, সেটা এত হঠাৎ এবং এত পরিবর্তনশীল হতে পারত, এবং সেখানে মাউন্টব্যাটেন হঠাৎ করে ভাইসরয় হয়ে আসাতে এবং লর্ড অ্যাটলি যে প্রধানমন্ত্রী হিসেবে রিপ্লেসড হওয়ার কারণে, চার্চিল না থাকায় ব্যাপকভাবে কিন্তু এই সীমান্ত তৈরি হয়েছে এই অঞ্চলে, যেটা ভারত কখনো মেনে নেয়নি। ভারতের জন্য একটা অ্যাবসলিউটলি অভিশাপের মতো ছিল। এবং নেহেরু যে প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতায় আসার লিপ্সা, গান্ধী তার যে একটা বিশেষ ভূমিকা, এবং জিন্না তিনি যে প্রথমে ভারত মুসলমান হিন্দুর ইউনিটির প্রবক্তা ছিলেন, পরে তিনি একেবারে চেঞ্জ হয়ে বাধ্য হলেন পার্টিশনের ধারণাকে মেনে নিতে। এগুলোও কিন্তু এখন সময় আসছে যে পুনর্নিয়ন্ত্রণ করার। কাজেই এই যে ভারতে কিছু বিশেষজ্ঞ বলছে যে চিটাগংয়ের ব্যাপারে তাদের আগ্রহ, আমি অবাক হয়ে দেখলাম আজকে সকালেই একটা পডকাস্টে সুমিত গাঙ্গুলি, যিনি দীর্ঘ সময় নিউ ইয়র্কে একটা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপনা করছেন, স্বয়ং সুমিত গাঙ্গুলি তিনি তাত্ত্বিকভাবে এই আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয় অনুযায়ী যে বিভিন্ন তাত্ত্বিকরা যে বলেছে আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতি অস্থিতি, অ্যানার্কি নৈরাজ্য, তারপর আপনার বৃহৎ শক্তির হেজিমনিকে গ্রহণযোগ্য করা, এই তাত্ত্বিক বিষয়গুলোর মাধ্যমে তিনি বলছেন যে আমেরিকাও একটা হেজিমনিক পাওয়ার হিসাবে তার প্রভাব আরও বাড়বে। পাশাপাশি আমেরিকার সাথে সহায়ক হেজিমনিক পাওয়ার ভারত, তারও রাষ্ট্রধারণার সীমান্তকে আরও বেশি বৈধতা দেয়া প্রয়োজন, নৈতিক। এবং এখানেই আমরা লক্ষ্য করি যে এই ভদ্রলোক একজন সুনামধন্য মার্কিন অধ্যাপক বাঙালি, তিনি লেফটেন্যান্ট জেনারেল শর্মা আর জেনারেল বক্সির কথা প্রতিধ্বনি করছে। এখানে বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামকে তারা পার্বত্য অঞ্চল সহ একটা দীর্ঘ প্রতিবেদন ব্যক্ত করেছে পশ্চিমবাংলার এক বাঙালি, মহাভারতের সময় এবং তারও আগে থেকে নাকি তারা এই বলেছে যে এই চট্টগ্রামের তখনকার নাম ওইখান থেকে এসছে, এবং সে এটা মোরাললেস যে এই যে সনাতন ধর্মাবলম্বী বা যারা আর্যদের পরে এসে ধর্মকে নতুন করে সৃষ্টি করেছে, তারা আর বৌদ্ধরাই এই অঞ্চলের অধিবাসী। ওই অতীতের আখ্যান ন্যারেটিভ থেকে নিয়ে 47-এর কথাও বলছে যে এখানে পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক হিন্দু প্রতিনিধিরা নেহেরুর সাথে যখন দেখা করে, নেহেরু নাকি বলেছিল যে এটা তো ছোট জায়গা, এটা নিয়ে এখন আর কিছু বলার নাই। প্যাটেল অবশ্য আশ্বাস দিয়েছিল ওভার মাই ডেড বডি, যে পার্বত্য চট্টগ্রাম সহ চিটাগং যদি ব্রিটিশরা নিয়ে নেয়। এইভাবে তারা যে মূল্যায়ন করেছে, এখনকার এর প্রায়োগিক বাস্তবতা হচ্ছে এই যে আমি ভারতীয় হলেও কিন্তু এটাকে আমি যৌক্তিক দৃষ্টিতে দেখতাম। আমি আপনাকে চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের যে একটা অংশ যেটাকে তারা হিন্দু ল্যান্ড বলে দাবি করছে, এটাকে ওরা দেখছে যে
মানে আপনি ওদের দৃষ্টিকোণ থেকে দেখছেন, হ্যাঁ, তাদের স্বার্থে দেখেন তাদের দৃষ্টিকোণটা দেখা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা এটাকে হালকাভাবে নেই, তাচ্ছিল্য করি। এবং আপনি যেটা বললেন যে এটা এখনকার বিশ্ব ব্যবস্থা এটা কিভাবে সম্ভব, কেননা এই প্রক্রিয়া কিন্তু 100 বছর 80 বছর পর পর রাষ্ট্র ধারণার ব্যাপ্তি ঘটে। আপনাকে জিওপলিটিক্সের ফাদার রুডলফ জেলেন, তার একটা উক্তি বলি, 1919 সালে রুডলফ জেলেন একজন সুইডিশ বলেছিলেন, রাষ্ট্রকে বলেছেন, ইট ইজ লাইক এ লিভিং অর্গানিজম, আইদার ইট এক্সপ্যান্ডস অর ইট শ্রিঙ্কস ইনটু এক্সটিংশন। মানে একটা জীবন্ত কিছু রাষ্ট্র। তখন কলোনিয়ালিজমের যুগ ছিল, যে বিরাট এম্পায়ার গড়বে, আবার ওই এম্পায়ার ভেঙে যাবে। রাষ্ট্র ধারণা তো কখনো ইউনাইটেড ইন্ডিয়া বলে কোনো কিছুই ছিল না, কখনো বিভিন্ন রাজ্য ছিল, বিভিন্ন রকমের আনুগত্য ছিল। এবং এই মির্জাফরকে তো আমরা এখন মির্জাফর বলি, কিন্তু মির্জাফর যা করছে তার নিজের রাষ্ট্র তৈরির জন্য, নিজের জাতি রাজ্য তৈরির জন্য করছে। সে তো আর জানতো না যে সে এত বড় বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত হবে। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিশনাল নর্মস, অ্যালায়েন্স করছে ব্রিটিশের সাথে, সিরাজউদ্দৌলাকে হত্যা করছে, এভাবেই চলতো। মোগলরাও ওইভাবেই আসছে, সবাই ওইভাবে, হিন্দু রাজারাও ওইভাবেই আসছে। আচ্ছা, জাস্ট একটুখানি ইয়ে করে শেষ করি। আমাদের এখানটায় আপনার যে যুক্তিটা হচ্ছে, ভারত দেখতে পেয়েছে যে গত 5 বছরে তারা শেখ হাসিনার সাথে এমন এমন চুক্তি করেছে যে চুক্তিগুলো সম্পর্কে আমরা জানি না, এবং যার ফলে হাসিনাকেও ভারত হয়তো কখনো ফেরত পাঠাবে না জোর করে, কারণ হাসিনা যদি চুক্তির বাস্তবতাগুলো বলে দেয় তাইলে এটা খুবই এম্বারাসিং হবে ভারতের জন্য। আধুনিক রাষ্ট্র ধারণার বিপক্ষে রাষ্ট্রের খণ্ডনের জন্য চুক্তিগুলো করা হয়েছিল। আচ্ছা, একটু জাস্ট ইয়ে করি। এখন আপনার ওই যে ভারত যেভাবে বলছে যে এখানে হিন্দু নিধন করা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, এগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত, এবং গত 5-6 বছর ধরেই কিন্তু ন্যারেটিভটা তৈরি হয়েছে। হিন্দু নিধন, উত্তরবঙ্গ আর এই অঞ্চলটা হিন্দুদেরকে এনকারেজ করা, সেটেল করতে, এবং আবকাজিয়া মডেল, যেটা এই যে সোভিয়েত রাশিয়া যখন জর্জিয়ার একটা অংশ দখল করে আবকাজিয়াকে স্বাধীন ঘোষণা করে, তখন রাশিয়ান স্পিকিং পিপলরা ওইখানে সেটেল করছে। জেনারেল শর্মা বলছে যে এইভাবে রাশিয়া জাস্টিফাই করছে। এখন এখানে ট্রাম্প জিতে আসাতে এটা আরও বেশি ইন্ডিয়ার জন্য একটা এনকারেজমেন্ট। ইন্ডিয়া মনে করে, এবং জেনারেল শর্মা পরশুদিন আমি তার নিজের গলায় শুনলাম, তিনি নিজেই বলছে যে এই বাংলাদেশের উত্তরের একটা 30 কিলোমিটার অঞ্চল নিয়ে এই যদি শিলিগুড়ি করিডোরকে এক্সপ্যান্ড না করা হয়, বাই চান্স চায়না যদি সাউথে মুভ করে ডোকলাম থেকে, এবং করবে, চায়না কিন্তু সুযোগ খুঁজলে পারবে, মুভ করে, তখন লাইটেনিং স্পিডে ভারতকে এই আমাদের 50 কিলোমিটারের মতো জায়গা দখল করে নিতে হবে। এবং তারা কিন্তু চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, হ্যাঁ এই অঞ্চল, কারণ না উত্তরে, কারণ তখন শিলিগুড়ি করিডোর যদি চায়না একবার মুভ করে তাহলে তো নর্থ ইস্ট পুরো কাট অফ হয়ে যাবে। এটা কিন্তু ওদের অস্তিত্বের প্রশ্ন। ভারত মনে করছে যে এটা ব্রিটিশরা এটা অনেক ঠকিয়েছে জিওপলিটিক্যালি। এই 25 মাইল করিডোর দিয়ে সমস্ত উত্তর পূর্ব ভারতে যাওয়া, এটা অ্যাবসলিউটলি আনরিয়ালিস্টিক। আমি আপনার কাছে আসছি। আর চিরংটা হচ্ছে ওই কারণে সমুদ্রে দিয়ে, আর তাহলে আমি কন্টিনিউ করব পরে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি একটু জনাব ফজল করিম, যেটি বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে, ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, বা যেটি নিয়ে আমরা আলোচনা করছি, বিশেষ করে যেটিকে সূত্র ধরে রিপাবলিক টিভি, তারাও তো আর এমনি গালগল্প করছে না, নিশ্চয়ই কোনো ধরনের উস্কানি দিচ্ছে, ইন্ধন যোগাচ্ছে, এবং ভারত সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করছে। তারা এটি বলছে যে চট্টগ্রাম, যেটি অধ্যাপক সাদুজ্জামান বলছিলেন, চট্টগ্রাম স্ট্র্যাটেজিক্যালি বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হচ্ছে চট্টগ্রাম। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা ঘুরে যেতে হয়। যদি ভারত দখল করে মানে ভারত যদি চট্টগ্রাম দখল করে নিতে পারে, তাহলে এই ধরনের সমস্যা আর হবে না। যেটি অধ্যাপক সাদুজ্জামান বলছেন যে 25 কিলোমিটার করিডোর দিয়ে কীভাবে ভারতের মূল অংশ থেকে ওখানে যাবে, সেটি হতে পারে ভারতের পক্ষ থেকে তারা এই ধরনের ষড়যন্ত্র করতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে যে বাস্তবতা কতখানি, এবং তারা এগুলো বলছে কোন উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্য যে মহৎ, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আশ্চর্য, এই একবিংশ শতাব্দীতে এসে
আজকে আমাদের শুনতে হচ্ছে 47 থেকেই ধরি, এর আগেরটুকু বাদ দিলাম, যে পাকিস্তানের জন্য যে তখন লড়কেলেঙ্গে পাকিস্তান ইত্যাদি হয়েছে সেগুলো বাদ দিলাম। তারপরে 47 ইংরেজিতে তো মোটামুটি নির্ধারিত হয়ে গেছিল যে এটা দুই ভূখণ্ড। যদি এতই যদি তোমাদের হাউস কথার অর্থ শখ, এতই যদি তোমাদের হাউস, তাহলে তখন 47 ইংরেজির আগে কেন দাঁড়ালো না? আজকে 1971 যে জাতি তাদের বুকের রক্ত দিয়ে 30 লক্ষ লোক শহীদ হয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য, সম্পূর্ণ স্বাধীন করে, ব্রিটিশের কবজা থেকে স্বাধীন হওয়া নয়, এটা সত্যিকারের স্বাধীনতা অর্জনের জন্যে। আর তখন কিন্তু আমরা তোমাদেরকে শুধু সাধুবাদ নয়, ধন্যবাদ জানিয়েছি। তোমরা আমাদের পাশে ছিলে, তোমরা আমাদের 1 কোটি মানুষকে, শরণার্থীকে তোমরা আশ্রয় দিয়েছিলে। আর তাদের স্বার্থে আর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মানুষের সঙ্গে তোমাদের সৈনিকরাও যুদ্ধ করেছে। সেই তোমাদের মুখে আজকে আমাদের স্বাধীনতা, যেটা আজকে 52 বছর 53 বছরের বাস্তবতা, সেই অবস্থায় এসে তোমরা বলছো কি তোমাদের এই চট্টগ্রাম চাই, অমুকটা চাই, তমুকটা চাই ইত্যাদি। আশ্চর্য। আমি এক কথায় এটার একটা জবাব দিতে চাই, ধৃষ্টতা। বাংলা ভাষায় একটা শব্দ আছে ধৃষ্টতা, এটা হচ্ছে তাদের ধৃষ্টতা। এবং আমি আশা করব যে বাংলাদেশ সরকার তো আছে বটেই, প্রতিবাদ জানানো বা যা খুশি করার বিভিন্ন ফোরামে এটা নিয়ে সোচ্চার হওয়া। তো আমি আশা করব যদি ভারত যদি সত্যি বাংলাদেশকে বন্ধু প্রতিমার একটি রাষ্ট্র এবং নিকটতম প্রতিবেশীর প্রতি যেটুকু দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, সম্মান ইত্যাদি, প্রেম, প্রীতি, ভালোবাসা যাই থাকুক না কেন, তাই যদি সামান্যতম থেকে থাকে, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার উচিত এই যে জেনারেল কি নাম বললেন, শর্মার অ্যাকচুয়ালি শরম পাওয়া উচিত এই সমস্ত কথা। উনি যদি একজন সত্যিকারের জেনারেল হয়ে থাকেন তাহলে তার শরম পাওয়া উচিত। এবং আমার মনে হয় ভারতে, এটা আমি জোর দিয়ে বলতে চাই, ইন্ডিয়াতে শুধু ক্যালকাটা নয়, সারা ইন্ডিয়াতে নিশ্চয়ই এই ধরনের অনেক বিবেকবান লোকজন আছেন, অনেক ভালো মানুষ, সত্যিকার অর্থে বন্ধু আছে, তারাই প্রতিবাদ জানায় বলে। এটা কি বলছেন? আপনি জেনারেল হতে পারেন, আপনি জেনারেল না হয়ে আপনি অধ্যাপক শাহাদুজ্জামান কিন্তু বলেছেন যে মানে ভারত হলে গাঙ্গুলি বলতেছে, আর কি বলবেন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর, সে জাস্টিফাই করতেছে। সে তো আর ওই ডোনাল্ড ট্রাম্প না যে জয়লাভ করে এসে প্রেসিডেন্ট হয়ে গেছে আমেরিকার। হু দি হেল হি ইজ প্রফেসর সাহেব। তিনি একজন প্রফেসর হয়ে যদি এরকম করলেন, তা আমি তো বলবো যে লেখাপড়ার কিছুই তার হয় নাই। তার লেখাপড়া করা উচিত, ভালো করে লেখাপড়া করা উচিত। এবং সর্বোপরি এই 17-18 কোটি মানুষের সেন্টিমেন্ট, তাদের মন মানসিকতা বোঝার ক্ষমতা তার থাকা উচিত, তিনি যদি সত্যিকারের প্রফেসর হয়ে থাকেন।